হবে যখন ডিমন লর্ডের সাথে একজন সাধারণ মেয়ের বিয়ে হয়? মেয়েটি কি ডিমন লর্ডকে ভালোবাসতে পারবে? সে কি পারবে নিজের পরিবার ও গ্রামকে আত্মা অপশক্তি সবকিছু থেকে রক্ষা করতে? শেষ পর্যন্ত কি তারা অপশক্তিকে হারাতে পারবে? পূর্ণতা পাবে কি তাদের ভালোবাসা? এই সবই দেখাবো আজকের গল্পে। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই মু পরিবারের মেয়েকে ডিমন লর্ডের কাছে উৎসর্গ করার জন্য তার পরিবার রিচুয়াল করছিল এবং ব্যাকগ্রাউন্ডে তাদের বলছিল মু পরিবারের একটা অভিশাপের কারণে তাদের পরিবারের মেয়েরা খুব অল্প বয়সে মারা যায়। সেই অভিশাপ থেকে মুক্তির জন্য তাদের গল্পের মেইন ফিমেল লিড জিয়াও মুকে ডিমন লর্ডের সাথে বিয়ের মাধ্যমে উৎসর্গ করা হয়। একটু পর আমরা দেখতে পাই ডিমন লর্ড উপস্থিত হয়। সে জিয়াওকে একটা জেড রিং পরায় এবং তারা ধন্যবাদ জানানোর জন্য বউ করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াও তার রুমে বসেছিল। তখন তার রুমে কেউ একজন প্রবেশ করে। জিয়াও যখন তার চেহারা দেখে সে বুঝতে পারে এটা জিয়াং কিউন অর্থাৎ ডিমন লর্ড। জিয়াও কিছু বলার আগেই জিয়াং তাকে কাছে টেনে বলে অনেক দিন দেখিনি তোমায়। জিয়াও বলে আমি তোমার স্ত্রী হতে চাই না, আমি কোনো আধ্যাত্মিক বাচ্চার মা হতে চাই না। আমরা বুঝতে পারি তাদের মিলনের মাধ্যমে এক শক্তিশালী বাচ্চার জন্ম হবে, যার জন্য জিয়াওকে নির্বাচিত করা হয়েছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জিয়াও রেগেছিল, জিয়াংকে আঘাত করতে চেষ্টা করছিল, কিন্তু আমাদের জিয়াং লর্ডের কাছে সে পেরে ওঠে না। জিয়াং আগামীকাল আবার আসবে বলে চলে যায়। তখনই কেউ জিয়াওকে বাহিরে আসতে বলে ডাকছিল। দেখা যায় জিয়াওয়ের ভাই তাদের বাবাকে আহত অবস্থায় নিয়ে এসেছে। তার ভাই জিয়াওকে বলে গরম পানি দিয়ে তার বাবার ক্ষতগুলো পরিষ্কার করতে। জিয়াও যখন ক্ষত পরিষ্কার করবে বলে ক্ষতটা দেখে, সে দেখতে পায় সেখানে কালো ধোঁয়া আর একটা মুখোশ দেখা যাচ্ছে। তখন হঠাৎ করেই জিয়াওয়ের বাবার চোখ দুটো লাল হয়ে যায় এবং তিনি সবাইকে আঘাত করে। তিনি যখন জিয়াওকে আঘাত করবে বলে হাত দুটো ধরে তখনই পড়ে যান। সেখানে জিয়াং আসে এবং জিয়াওকে বাঁচায় এবং বাবার শরীর থেকে আত্মাটিকে বের করে তাড়িয়ে দেয়। জিয়াও এসব দেখে খুব ভয় পায় এবং জিয়াংকে বলে আমি এখন আত্মা দেখতে পাচ্ছি, আমি একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে এইসব পরিস্থিতিতে থাকবো। জিয়াং বলে এই আত্মা আমাদের বাচ্চার ক্ষতি করার জন্য এসেছিল, তাই বাচ্চা আর তোমার সুরক্ষার জন্য এই জেড লকেটটি দিলাম। এরপর যখনই তোমার প্রয়োজন হবে এটা ধরে আমাকে ডাকলেই আমি চলে আসব। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াও স্কুলে ছিল আর ভাবছিল গতকাল যা ঘটে গেল তা আশ্চর্যজনক ব্যাপার। এইসব ভাবতে ভাবতেই সে এক শিক্ষকের রুমে আসে, কিন্তু সেই লোকটি জিয়াওয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন জিয়াওকে বাঁচাতে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের জিয়াং, কিন্তু তাকে শুধু জিয়াওই দেখতে পাচ্ছিল। জিয়াং জিয়াওয়ের হাত দিয়ে লোকটিকে মারছিল। এরপর জিয়াং ম্যাজিক করে লোকটিকে বাহিরে বের করে দেয়। তখনই বাহিরে থেকে একটা শব্দ হয়। জিয়াও বাহিরে গিয়ে দেখে লোকটি আত্মহত্যা করেছে। পেছনে থেকে জিয়াং বলে সে এটারই যোগ্য ছিল। এসব দেখে জিয়াও বেশ ভয় পায় আর বলে তুমি এটা করেছো? জিয়াং বলে হ্যাঁ। জিয়াও বলে তুমি চোখের পলক ফেলো না, এতেই মানুষের মৃত্যু হয়। আমি কিভাবে তোমায় বিশ্বাস করব? তুমি আমায় সত্যি রক্ষা করবে? জিয়াং বলে তুমি চিরকাল আমায় বিশ্বাস করতে পারো। জিয়াও বলে তুমি কি জানো চিরকাল কত দূর? জিয়াং বলে হ্যাঁ, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। পরের সিনে জিয়াও যখন বাড়িতে আসে তার পিছু পিছু জিয়াংও আসে অদৃশ্য হয়ে। তার ভাই তখন জিয়াওকে জানায় তার সহপাঠীদের মধ্যে কয়েকজনকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। আমার মনে হয় তাদের মৃতদেহ কেউ নিয়ে গেছে। জিয়াওয়ের ভাইয়ের এসব কথা শুনে জিয়াং ম্যাজিক করে তার মুখ বন্ধ করে দেয় যাতে জিয়াও এসব ব্যাপারে না জানে, কিন্তু জিয়াও বলে আমি এর সত্যিটা খুঁজে বের করব। জিয়াও তার স্কুলের অফিস রুমে আসে। যখনই সে চারিদিকটা দেখছিল হঠাৎ করে জিয়াং তার পেছনে এসে বলে ওঠে এসব ব্যাপারে সমাধান করার ক্ষমতা তোমার নেই। জিয়াও ভয় পেয়ে পেছনে ঘুরে আর বলে তুমি কি আমায় ভয় দেখিয়ে মেরে ফেলতে চাও? তুমি কি একটু স্বাভাবিক হতে পারো না? হঠাৎ করে আর আসবে না। জিয়াং বলে কেন, সাধারণ মানুষ কি এটা পছন্দ করে না? জিয়াও বলে সাধারণ মানুষ এমন করে না। জিয়াং বলে এমনটা হবে না, পরের বার যখন হাজির হব। জিয়া বলে মেয়েদেরকে এই রুমে ডাকা হয়েছিল, তারপরে তারা উধাও হয়ে যায়। জিয়াও আশেপাশে দেখতে দেখতে একটা মেয়ের আত্মাকে দেখে ভয়ে জিয়াং এর পেছনে এসে দাঁড়ায়। মেয়েটির আত্মা তখন বলে তোমরা কি আমায় দেখতে পাচ্ছ? জিয়াং তখন আশেপাশে বাকি আত্মাদেরকেও দৃশ্যমান করে সামনে আনে। আত্মাগুলো তখন বলতে শুরু করে আমাদের বাঁচাও। মেয়েদের আত্মাগুলো জিয়াওকে জানায় তাদের মৃতদেহ একজন বৃদ্ধ নিয়ে গেছে। তার মুখে একটা লাল মুখোশ পরা ছিল। এটা শুনে জিয়াং জিয়াওয়ের হাত ধরে উঠায় আর বলে আর চেক করো না, তার আসল উদ্দেশ্য তুমি। জিয়াও বলে এটা কেন? জিয়াং বলে শুধু তুমি এখনো সবকিছু জানো। জিয়াও বলে যেহেতু তুমি আমাকে বলছো না তাই আমি নিজেই এটা খুঁজে বের করব। তখন জিয়াং বলে এটা তোমার বাবার উপরে করা ম্যাজিকের মতো। জিয়াও তখন বলে আমি কিভাবে আমার বাবাকে বাঁচাতে পারি। এখানেই সিন কাট হয়। পরদিন সকালে আমরা জিয়াওকে মু বাড়ির সামনে দেখি আর জিয়াং এর কণ্ঠে বলতে শুনি আমি কখনো মানুষের কাজে জড়িত থাকি
থাকি না। যদি তুমি খোঁজার জেদ করো তাহলে মৌ বাড়িতে যাও। তখন জিয়াও এর কাজিন দরজা খুলে। জিয়াও তার কাজিনকে দাদার সাথে দেখা করতে দেওয়ার অনুরোধ করে। কাজিন তাকে দাদার সামনে নিয়ে যায়। দাদা জিয়াওকে দেখে বলে, তুমি এসেছো? জিয়াও বলে, তুমি কিভাবে জানো আমি আসবো? দাদা বলে, তোমার বাবা সম্পর্কে আমি সবই শুনেছি। সে নিশ্চয়ই হুয়াং দাও গ্রামে তার আত্মা হারিয়েছে। দাদা তাকে এটাও বলে, তুমি গোস্ট মার্কেটে গিয়ে এক বৃদ্ধ মহিলাকে খুঁজে বের করো যে তোমাকে বাবার আত্মা খুঁজতে সাহায্য করবে। জিয়াও দাদাকে অনুরোধ করে বলে কয়েকজন মেয়েকে মৃতদেহের জন্য প্রার্থনা করতে সাহায্য করতে। দাদা তাকে সম্মতি জানায় আর বলে, যেহেতু তুমি এখানে এসেছো তাই কোনো চিন্তা ছাড়া এখানে এক রাত থেকে যাও। তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। জিয়াও মনে মনে বলে, দাদা আমার উদ্দেশ্য আন্দাজ করতে পারছেন। মনে হচ্ছে এই পুরনো বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। পরের সিনে আমরা দাদাকে মুখোশ পরা লোকটির কাছে দেখি। দাদা বলছে, তুমি সত্যিই লর্ড। আমি তোমার কথা মতো জিয়াওকে যেতে দেইনি। মুখোশ পরা লোকটির চেহারা আমাদের দেখানো হয় না। সে শুধু বলে তাকে কাছে আনার জন্য তার সহপাঠীদের মৃত্যু হয়েছে। আমরা বুঝতে পারি জিয়াং ঠিকই বলছিল যে সহপাঠীদের মৃতদেহের মাধ্যমে তারা জিয়াওকে বন্দি বানানোর প্ল্যান করছে। পরের সিনে জিয়াং এর রুমে একজন দাস বসে বসে ঘুমাচ্ছিল। হঠাৎ করে জিয়াং আসায় দাসটি চমকে উঠে বলে, লর্ড আপনি একটা শব্দ না করেই চলে আসলেন, আর এটা এতটাই ভয়ঙ্কর যে ভূতের মতো দেখায়। দাসটি বলে, জিয়াও মু ম্যাডাম ঠিক আছে তো? আমি শুধু দেখতে পেলাম কিছু অশুভ আত্মা তাকে লক্ষ্য করছে। জিয়াং বলে, তুমি তাকে কোথায় দেখেছো? দাসটি বলে, ম্যাডাম আর তার ভাইকে মু পরিবারের পুরনো বাড়িতে দৌড়ে যেতে দেখেছি। দাস লক্ষ্য করে জিয়াং কিছুই বলছে না, বেশ ভাব নিয়েই বসে আছে। তখন দাসটি জিয়াংকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার ভয় হচ্ছে ম্যাডাম আর বাচ্চার জন্য। এটা বলে সে পাশে তাকাতেই দেখে জিয়াং উধাও হয়ে গেছে। তখন সে চিৎকার করে বলে, যাওয়ার আগে আপনাকে অন্তত গুড বাই বলে যেতে হবে। এই সিনটা বেশ ফানি ছিল। এদিকে আমরা রাতে জিয়াও আর তার ভাইকে লুকিয়ে লুকিয়ে পুরনো বাড়িতে ঢুকতে দেখি। আচ্ছা, তোমাদেরকে এখানে জিয়াও এর ভাইয়ের নামটা একটু ক্লিয়ার করে বলে দেই। তার ভাইয়ের নাম হচ্ছে ইউনফান। হঠাৎ করে ইউনফান আত্মা আত্মা বলে চিৎকার দিয়ে ওঠে। জিয়াও তখন রেগে তার ভাইকে বলে, তুমি কি স্বপ্ন দেখছো? এখানে কেউ নেই। তখন ইউনফান তাকে হাতের ইশারা দিয়ে বলে, যদি আমাকে বিশ্বাস না করো তাহলে এদিকে তাকাও। জিয়াও সেদিকে তাকিয়ে দুজনেই ভয় চিৎকার দিয়ে ওঠে। তারা একটা আত্মাকে দেখে যার মাথা ছিল না। পরক্ষণেই জিয়াও নিজেকে সামলে নিয়ে ইউনফানকে টানতে টানতে অন্যদিকে নিয়ে যায়। খুঁজতে খুঁজতে তারা একটা জায়গায় আসে যেখানে তারা দাদাকে দেখতে পায় একটা মেয়ের সাথে। ইউনফান তখন বলে, এখনো সুন্দরী মেয়েদের সাথে ঘুমাচ্ছ? জিয়াও বলে, ইনি দাদি, আজে বাজে কথা বলো না। ভাই বলে, কিন্তু সে এত ছোট কেন? দাদা বলতে শুরু করে, এই সমাধিতে একটি অদ্ভুত পাথর আছে যার জন্য মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে। আমি সেই পাথরের 5 টুকরো করে নেকলেস বানাই আর মু পরিবারের মেয়েদের দেই, যার কারণে তাদের জীবন 30 বছর থেমে থাকতো আর তারা মারা যেত। এখানে সবাই বুঝতে পারে মু পরিবারের মেয়েদের আয়ু দাদির শরীরে দেওয়া হতো তাকে জাগিয়ে তোলার জন্য। দাদা বলে, কিন্তু সে এখনো জাগেনি। জিয়া বলে, দাদা তুমি কখনো অন্যদের আত্মার কথা চিন্তা করেছো? দাদা হাসতে হাসতে বলে, এটাই তো সবার নিয়তি। দাদা জিজ্ঞাসা করে, জিয়াও তোমাকে দেওয়া লকেটটি কোথায়? জিয়া বুঝতে পারে জিয়াং সেই লকেটের পরিবর্তে তাকে জেড লকেট দিয়েছে তাকে রক্ষা করার জন্য। ইউনফান বলে, দাদা পাগল হয়ে গিয়েছে। জিয়া বলে, দাদা নিজের স্বার্থের জন্য এত মানুষকে হত্যা করেছে, চলো যাই। কিন্তু সেই মুহূর্তেই দাদা জিয়াওয়ের উপরে ছুরি ধরে আর বলে, তোমাকে তোমার আত্মা এখানে দিয়ে যেতে হবে। তুমি আমার স্ত্রীকে জীবিত করতে সাহায্য করো। তখনই দাদা উধাও হয়ে যায় আর জিয়াওরা দ্রুত বাহিরে বেরিয়ে আসে। কিন্তু বাহিরে আসার পরেই তাদের উপরে সেই মুখোশ পরা লোকটি আক্রমণ করে যে জিয়াওয়ের গলা চেপে ধরে। সে বলে, 2 বছর আগে জিয়াং আমাকে আঘাত করে এবং তোমাকে দূরে সরিয়ে নেয়। তোমার আমাকে বিয়ে করা উচিত ছিল। জিয়াও বলে, জিয়াং কেন আমাকে তোমার থেকে বাঁচিয়েছিল? লোকটি বলে, তোমার দেহ বিশুদ্ধ, অবশ্যই এটি শক্তিশালী বাচ্চার গর্ভধারণে সক্ষম, কিন্তু তুমি শুধু আমার। তখন ইউনফান তাকে বাঁচাতে এসে লোকটি তাকেও আঘাত করে ফেলে দেয়। লোকটি জিয়াও আর তার বাচ্চার ক্ষতি করতে চাচ্ছিল, কিন্তু তখনই একটি ছেলে এসে লোকটিকে ধরে জিয়াওকে ছাড়িয়ে নেয় এবং জিয়াওকে সেখানে থেকে পালাতে সাহায্য করে। কিন্তু ছেলেটি লোকটির সাথে পেরে ওঠে না। জিয়াও তখন এসে লোকটির দিকে তরল ধরে আর জিয়াংকে ডাকতে শুরু করে। সাথে সাথে জিয়াং হাজির হয় এবং সেই লোকটিকে আঘাত করে তাড়িয়ে দেয়। সেখানে জিয়াওয়ের দাদা আসে আর জিয়াংকে বো করে বলে তাকে রক্ষা করতে, কিন্তু আমাদের জিয়াং তাকে তার প্রাপ্য শাস্তি দেয় এবং জিয়াংকে নিয়ে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই জিয়াং জিয়াওকে বিছানায় শুইয়ে দেয় আর তার কাপড় সরিয়ে চেক করতে থাকে। জিয়াও বলে, কি করছো? জিয়াং বলে, আমি শুধু দেখছি কোথাও আঘাত পেয়েছো কিনা। জিয়া বলে, তুমি আমার জন্য চিন্তা করছো? কিন্তু আমাদের জিয়াং তো কিছুতেই সেটা স্বীকার করে না। জিয়াং বলে, আমি শুধু চেক করছিলাম। কথায় কথায় জিয়াও জিয়াংকে জিজ্ঞাসা করে তার বাবা কিভাবে সুস্থ হবে, কিন্তু জিয়াং তাকে অপেক্ষা করতে বলে চলে যায়।
জিয়াও এখন ভূত মার্কেটে আসে আর সেই বৃদ্ধ মহিলাটির সাথে দেখা করে। মহিলাটি জিয়াওকে চিনতে পারে এবং তাকে বসতে বলে। জিয়াও তাকে জিজ্ঞাসা করে তার বাবাকে কিভাবে সুস্থ করা যায়। মহিলাটি বলে তোমার বাবার আত্মা হুয়াংদাও গ্রামে রয়েছে। হুয়াংদাও গ্রামের ম্যাজিক্যাল ব্যারিয়ারে কিছু অংশ ভেঙে যায়। তোমার বাবা সেটা ঠিক করার সময় কিছু খারাপ শক্তির কারণে আঘাতপ্রাপ্ত হন, যে কারণে তার আত্মা সেই হুয়াংদাও গ্রামে আটকে যায়। তখন সেখানে সেই ছেলেটি আসে আর বলে সেই খারাপ শক্তিগুলো তাকে আক্রমণ করতে চেয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে জিয়াওয়ের বাবা আঘাত পায়। জিয়াও জিজ্ঞাসা করে তুমি? ছেলেটি বলে আমি সেতু পরিবারের সদস্য। আজ আমার জন্য চাচার এমন অবস্থা হয়েছে, আমি চাচাকে সুস্থ করতে সবকিছু করতে পারবো। আমার জীবন দিয়ে হলেও চাচাকে বাঁচাবো। তখন মহিলাটি বলে তোমার জীবন নয়, জিয়াওয়ের বাচ্চার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা যাবে। তারা মহিলাটির থেকে কিছু তাবিজ নিয়ে সেখানে থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে তাদের উপরে কিছু লোক হামলা করে দেয়। ছেলেটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। জিয়াও তখন জিয়াংকে ডাকে। জিয়াং আসে আর লোকগুলোকে মেরে ফেলে। জিয়াং ছেলেটিকেও সেফ জায়গায় পাঠিয়ে দেয়। জিয়াং জিয়াওকে বলে আমি সবসময় তোমার পাশে আছি। জিয়াও জিজ্ঞাসা করে তুমি আমার পাশে থাকো, আমাকে অনুসরণ করো, আমাকে রক্ষা করো কেন? জিয়াং বলে কারণ তুমি আমার স্ত্রী। মার্কেট এখনো বন্ধ হয়নি, চলো কিছু কেনাকাটা করা যাক। এটা বলে তারা দুজন মার্কেটে চলে যায়। যদিও চারপাশটা দেখে জিয়াওয়ের ভয় করছিল। তারা ঘুরতে ঘুরতে একটা দোকানের সামনে আসে। সেখানে জিয়াও একটা আয়না দেখে। সে দেখতে পায় তার আর জিয়াং এর কিছু দৃশ্য। দোকানদার লোকটিকে বলে এটা হচ্ছে ভবিষ্যৎ দেখার আয়না। যদি কাউকে ভালোবাসা হয় তাহলে এই আয়নায় তাদের প্রেমের সুন্দর ভবিষ্যতের দৃশ্য দেখা যায়। জিয়াও বলে ভালোবাসা? দোকানদার বলে লাইহে ব্রিজ একসাথে পার হলে বুঝতে পারবে। তখন জিয়াও জিয়াংকে বলে তুমি এটা দেখতে চাও? এখন আমরা তাদের দুজনকে লাইহে ব্রিজের উপরে দেখতে পাই। জিয়াও বলছিল আমি কি অল্প বয়সে মারা যাব? জিয়াং বলে আমি থাকতে এটা কখনো হবে না, আমি সব সময় তোমাকে রক্ষা করব। জিয়াও বলে আমরা কি সব সময় একসাথে থাকবো? জিয়াং বলে হ্যাঁ, আমরা সব সময় একসাথে থাকবো। তোমাকে পাশে পেয়ে আমার ভালো লাগছে। জিয়াও বলে তুমি কি কখনো কাউকে কিস করতে শুনেছো? জিয়াং বলে না, দেখিনি, তবে তুমি যদি রাজি থাকো তাহলে। এই বলে জিয়াং জিয়াওকে কিস করে। জিয়াও তাকে বাধা দেয় না। আমরা বুঝতে পারি তারা দুজনই দুজনকে ভালোবেসে ফেলেছে। পরের সিনে দেখতে পাই জিয়াং জিয়াওয়ের জন্য স্যুপ বানিয়ে আনে আর জিয়াওকে খেতে দেয়। জিয়াও বুঝতে পারে জিয়াং তার কেয়ার করছে। সেখানে থেকে জিয়াও যাওয়ার পরে লুকিয়ে থাকা দাস বের হয়ে আসে আর জিয়াংকে টিস করে বলে ম্যাডাম মনে হয় আপনার কেয়ার বুঝতে পারেনি। জিয়াং তার দিকে রাগে চোখে তাকায় আর দাস নিজে হাতেই তার কথা বলা বন্ধ করে দেয়। আমরা দুপুরের দৃশ্য দেখতে পাই। জিয়াও একটা স্যুট রেডি করছিল। সেখানে জিয়াং এসে বলে কি করছো? জিয়াও জিয়াংকে বলে সকালে আমার জন্য স্যুপ বানানোর জন্য ধন্যবাদ, আমি তোমাকে এই স্যুটটি উপহার দিতে চাই। জিয়াং বলে স্যুট কেন? জিয়াও বলে লর্ডকে কিভাবে ধন্যবাদ দেয় আমি জানি না, তাই এই উপহার দিচ্ছি। জিয়াং জিয়াওকে তার কোলের উপরে বসিয়ে খুব সুন্দর করে বলে তুমি কি আমাকে বিয়ে করতে পারো? জিয়াও এই কথা শুনে অবাক হয়ে বলে এটা অনেক তাড়াহুড়ো হয়ে যাবে না? তুমি তো লর্ড, ভালোবাসার মানে কি তুমি সত্যি বুঝো? জিয়াং বলে তুমি থাকলে আর কিছুই বুঝতে হবে না আমার। তখনই একটা লোক আসে আর অস্থির হয়ে বলে হুয়াংদাও গ্রামে ম্যাজিক্যাল ব্যারিয়ার আবার ভেঙে গেছে। জিয়াং গত রাতে কি হয়েছে লোকটির থেকে বিস্তারিত শুনে। জিয়া বলে আমি যাব হুয়াদাও গ্রামে, কিন্তু জিয়াং তাকে নিষেধ করে কারণ সেখানে তার আর বাচ্চার ক্ষতি হতে পারে। তখনই সেখানে ইউনফান আসে আর ভাব নিয়ে বলে হুয়াংদাও গ্রামের সমস্যা তার উপরে দিতে সমাধান করার জন্য সে সব রাস্তাঘাট চেনে। কিন্তু সবার সামনে এমনটা বললেও সে মনে মনে দোয়া করছিল তাকে যেন সেখানে যেতে বাধা দেওয়া হয়, তবে তাকে কেউ বাধা দেয় না। তাদের তিনজনকেই দেখতে পাই সেখানে যেতে। মূলত এখানে পৃথিবী আর পাতালের দরজা রয়েছে এবং সেই দরজাকে সুরক্ষিত রাখার জন্য এই ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি করা হয়েছে। কিন্তু এক অপশক্তি সেই ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছে যা পৃথিবীর জন্য ক্ষতিকর। তাই জিয়াং বারবার জিয়াওয়ের জন্য চিন্তিত হচ্ছিল, কারণ জিয়াং ও তার বাচ্চার শক্তির মাধ্যমে সেই ব্যারিয়ার আগের মতো শক্তিশালী করা সম্ভব। জিয়াং আর জিয়াও এসব নিয়েই আলোচনা করছিল। আর ইউনসাব তখন এক মহিলাকে দেখতে পায়। সেই মহিলাটি ডাকে আর জিজ্ঞাসা করে সে কি চেইন লাওহাইয়ের বাড়ি চিনে কিনা। যখনই মহিলা ঘুরে জিয়াওয়ের ভাইয়ের দিকে তাকিয়ে দেখে তখন ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। আসলে মহিলাটি ড্রাগন ফল খাচ্ছিল, যার জন্য তার মুখ লাল হয়েছিল। তখন মহিলাটি বলে চিৎকার কেন করছো? ইউনসাব বলে তুমি ড্রাগন ফল খেয়েছো, মানুষকে ভয় দেখানোর জন্য তুমি তোমার মুখ খুলো না। মহিলাটি বলে আমাকে দেখছো কেন? ইউনসাব বলে চেন লাওহাইয়ের বাড়ি কোথায়? মহিলাটি তাকে বাড়ি দেখিয়ে দেয়। পরদিন তাদেরকে সেই বাড়ির সামনে লুকিয়ে থাকতে দেখতে পাই।
যেই ঘরটা তাবিজ দিয়ে ভরা ছিল সেখানে একটা মাতাল লোক বসে আছে। তারা তিনজন মিলে সেই লোককে ধরে ফেলে। লোকটি অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে সে কিছু করেনি, যা কিছু করেছিল সব সেই মুখোশ পরা লোকটি তাকে করতে বলেছিল। তারা লোকটির কাছে একটা গাছের শেকড় চায়। লোকটি বলে সেটা পানির ট্যাঙ্কে আছে। জিয়াও সেই ট্যাঙ্কের ঢাকনা খুলবে তখনই জুয়াং তাকে বাধা দেয়। ঢাকনা খুলতেই দেখা যায় সেখানে একটা আত্মা ছিল যেটা ছুরি দিয়ে আঘাত করতে চাচ্ছিল। আত্মা সেই লোকটির স্ত্রী। লোকটি তার স্ত্রীকে অনেক নির্যাতন করত আর সেই নির্যাতনের কারণেই সে মারা যায়। তার ভয়ে লোকটি সারা বাড়ি জুড়ে এত তাবিজ ঝুলিয়েছে। আত্মাটি লোকটিকে মারতে চায় কিন্তু জিয়াং তাকে বেঁধে রাখে। জিয়াও এবার ঢাকনা খুলে শেকড়টি নেয়। এবার জিয়াং সেই লোকটিকে মেরে ফেলে তার করা অত্যাচারের জন্য এবং সেই আত্মাকে মুক্তি দেয়। পরের সিনে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ মহিলাকে, যে আমাদের জিয়াওকে অপমান করে কথা বলেছিল। এই মহিলার পরিচয় আমাদের কাছে ক্লিয়ার হয় না। জিয়াও তাকে বলে যে সে ভালো আছে, তার কাছে বাবা আছে, ভাই আছে। পেছনে থেকে জিয়াং এসে বলে আর আমি আছি। জিয়াংকে দেখে বৃদ্ধ মহিলাটি ঘাবড়ে যায় আর ভালো সাজার চেষ্টা করে। এখানের এই মেয়েটির নাম হলো কিং রুই, যে জিয়াওকে অনেক হিংসে করে। এর কারণ আমরা সামনে গেলেই বুঝতে পারবো। কিং রুই মনে করে লর্ড জিয়াং তার আছে জিয়াওয়ের জায়গায় থাকতো। তো এখন জিয়াং সবাইকে বলে জিয়াও আমার স্ত্রী, ওর গর্ভে থাকা বাচ্চা আমার, তাকে যে অপমান করবে আমি তার দ্বিগুণ প্রতিশোধ নিব। এটা বলেই তারা চলে যায়। আমরা জিয়াওকে তার গোসলের ঘরে দেখতে পাই। সেখানে কিং রুই আসে এবং বিভিন্ন বাহানায় জিয়াং এর সাথে কথা বলতে থাকে, কিন্তু আমাদের জিয়াং রেগে তাকে এভাবে আসতে নিষেধ করে। জিয়াং বাহিরে আসার সময় জিয়াও এর সাথে ধাক্কা খায়। জিয়াও পড়ে যেতে লাগলে জিয়াং তাকে ধরে ফেলে। জিয়াও যখন কিং রুইকে দেখতে পায় তখন বলে, ও তুমি তাহলে তার সাথে ছিলে? তুমি কি তাকে বলো যে তোমাকে আর তার সেবা করতে হবে না? এসব কথা শুনে কিং রুই তাদের অনুরোধ করে যেন তাকে তাদের সেবা করতে দেওয়া হয়, কিন্তু জিয়াং তাকে বের করে দেয়। এরপরেও জিয়াও জিয়াংকে কিছু কথা শুনিয়ে দেয়, কিন্তু জিয়াং বলে তুমি কি এমন করছো কিং রুইয়ের কারণে? জিয়াও মনে মনে বলে নামটাও কি সুন্দর করে বলছে দেখো। জিয়াং বলে কিং রুইয়ের সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তার জন্য জিয়াওই যথেষ্ট। কিন্তু এসব কথাই জিয়াও গলে না আর রাগ দেখিয়ে চলে যায়। আর আমাদের জিয়াং ওভাবেই ওখানে দাঁড়িয়ে থাকে। পাশে থেকে জিয়াং এর দাস তাকে বলে ম্যাডাম মনে হয় রাগ করেছেন। সে একটা বই এগিয়ে দিয়ে বলে এখানে পৃথিবীর মেয়েদের খুশি করার জন্য কিছু টিপস লেখা আছে, চাইলে আপনি ট্রাই করতে পারেন। এর প্রথম পাতায় লেখা আছে ঘুরতে নিয়ে যাওয়া, আতশবাজি দেখানো। দ্বিতীয় পাতায় লেখা আছে কিস করা আর জড়িয়ে ধরা। তৃতীয় পাতায় লেখা আছে তাকে ফুল আর কেক দেওয়া। সে বলে আসলে আমার মনে হয় তৃতীয় পাতারটা বেশি ভালো, একবার চেষ্টা করেই দেখো না কেন। জিয়াং বলে সে এই ব্যাপারে চিন্তা করে দেখবি। জিয়াং চলে যাওয়ার পরে দাস বলে লোহার গাছে ফুল ফুটতে দেখা সত্যি আকর্ষণীয়, এটাই ভালোবাসা। আমরা জিয়াং এবং জিয়াওকে বসে থাকতে দেখি। জিয়াং বলে কি ভাবছো? জিয়াও বলে ভাবছি আমি একটু বেশি হিংসুটে। তুমি হলে লর্ড, তোমার আর কিং রুয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকতেই পারে না, কিন্তু আমি তোমাদের একসাথে দেখেছি, এটা আমার পছন্দ না। জিয়াং বলে আমি তাকে পছন্দ করি না। জিয়াও বলে আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, আমি সব জানি। এভাবেই তারা দুষ্টু মিষ্টি গল্প করে। পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। তারা সবাই এক জায়গায় ছিল। এখানে জিয়াওয়ের ভাই কাজ করছিল। এটা দেখে জিয়াও বলে তুমি বাবার মতো কাজ করো, মনে হচ্ছে পরিবার প্রধান হওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠেছ। ইউনফান বলে হ্যাঁ, বাবা যখন কাজ করতো তখন আমি বাবাকে সাহায্য করতাম। সেতু পরিবারের সেই ছেলেটি ইউনফানকে অভিনন্দন জানায়। তখনই সবাই জিয়াং এর কাছে প্রার্থনা করে। জিয়াং তখন সেখানে হাজির হয় এবং তার সাথে জিয়াওকেও সামিল করে। সে সবাইকে বলে তার এবং তার স্ত্রী দুজনেরই উপাসনা করতে। জিয়াও এটাতে অনেক ইমপ্রেস হয়। অন্যদিকে কিং রুই মেয়েটি হিংসা করতে থাকে। এসব কিছু তার একেবারেই সহ্য হচ্ছিল না। এখানে সবাই জিয়াও আর জিয়াং এর কাছে বিভিন্ন কিছুর জন্য আশীর্বাদ চায় আর তারা দুজনই তাদের কিছু পরামর্শ দিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াং জিয়াওকে আকাশ ভরা তারা দেখাতে নিয়ে আসে। জিয়াও বলে আমি এমন আকাশ কখনো দেখিনি। জিয়াং বলে আজ আমার জন্মদিন, চলো উইশ করি। জিয়াং এর উইশ করা শেষ হলে জিয়াও জিজ্ঞাসা করে কি উইশ চাইলে? জিয়াং জানায় আশা করি তুমি সব সময় নিরাপদ থাকবে। জিয়াও বলে তুমি পাশে আছো, আমি আর কোনো কিছুতে ভয় পাই না, কিন্তু আমি তোমাকে ক্ষমা করিনি। তুমি আর কিং রুই এখনো একসাথে আছো। তখন জিয়াং জিয়াও এর হাত বুকের কাছে নিয়ে বলে এখানে শুধু তুমি আছো। তখন জিয়াও জিয়াং এর হাত তার পেটে ধরে বলে আর এখানে সে আছে। জিয়াং বলে অবশ্যই, আমি ওকেও খুব ভালোবাসি। জিয়াও জিয়াংকে তার জন্মদিনের গিফট হিসেবে জড়িয়ে ধরে আর কিস করে। জিয়াও বলে তুমি প্রথমে হয়তো আমাকে পছন্দ করনি, শুধু বাচ্চার কথা ভেবেছো, কিন্তু আমি অতীত নিয়ে ভাবতে চাই না, আমি ভবিষ্যতে একসাথে থাকতে চাই। জিয়াং বলে আমিও চাই।
সকালে ঘুম থেকে ওঠার পরে জিয়াং অনেক লজ্জা পাচ্ছিল আর কাল রাতের কথা ভাবছিল। তখন সেখানে কিং রুই আসে। কিং রুই বলে, আপনাকে মনে করিয়ে দিতে এসেছি লর্ডের সাথে একসাথে থাকার কারণ। জিয়া বলে জিয়াং আমাকে অপছন্দ করে, কিন্তু কিং রুই তারপরেও জিয়াওকে বিরক্ত করছিল। জিয়াও যখন গোসল করছিল সেখানে গিয়ে কিং রুই বিরক্ত করছিল। কিং রুই বলে, লর্ড কিভাবে তোমাকে পছন্দ করতে পারে, তোমার তো কোনো শক্তিই নেই। এমন সময় সে জিয়াও এর বুকে লাল রঙের একটি লিলি ফুলের চিহ্ন দেখতে পায়। কিং রুই বলে, লর্ড তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে তোমার আত্মাকে রক্ষা করছে। তোমার কি সত্যি কিছু দক্ষতা আছে? এছাড়া সে জিয়াওকে কিছু কথা বলে যা জিয়াওকে লুকিয়েছিল, কিন্তু সেই কথাটি আমাদের শোনানো হয় না। এসব কথা বলতে বলতে কিং রুই জিয়াওকে অজ্ঞান করে দেয়। ওহ, এখন আমার ভালো লাগছে, এটা বলে কিং রুই সেখানে থেকে চলে যায়। জিয়াও চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। জিয়াং বলে, তোমার জ্বর এসেছে, ওঠো এবং ঔষধ খাও। কিন্তু জিয়াও খায় না। জিয়াং জিজ্ঞাসা করে, তুমি বাথটাবে কিভাবে ঘুমিয়ে পড়লে? জিয়াও তখন রেগে বলে, তুমি আমায় মিথ্যে কথা কতদিন পর্যন্ত বলবে? আমার গর্ভে থাকা একটি আত্মার ভ্রূণ যাকে তুমি হুয়াংদাও গ্রামের ম্যাজিক্যাল ব্যারিয়ার ঠিক করতে ব্যবহার করবে, এই পরিবার কি ভেঙে যেতে চলেছে? তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। জিয়াং বলে, একটু বোঝার চেষ্টা করো। জিয়া বলে, কেন মিথ্যে বললে আমাকে? কেন বললে না যে এই বাচ্চা পৃথিবীতে আসার কোনো ভাগ্য নেই? তুমি এত নিষ্ঠুর কেন? জিয়াং কিছু একটা বলবে, কিন্তু তার আগেই জিয়াও তাকে বের হয়ে যেতে বলে। এসব সত্যি জানার পরে জিয়াও মানসিকভাবে অনেক কষ্ট পায়। পরের সিনে আমাদের জিয়াং আর কিং রুইকে দেখানো হয়। জিয়াং কিং রুইকে বলে, কেন জিয়াওকে এসব কথা বলতে গেছো? এর জন্য তোমার শাস্তি পেতে হবে এবং জিয়াওয়ের কাছে ক্ষমা চাইতে হবে। কিং রুই যেতে না চাইলে জিয়াং তাকে আঘাত করে বাধ্য করে। জিয়াও রুম থেকে বের হতেই দেখে কিং রুই হাঁটু গেড়ে বসে আছে। কিং রুই তাকে নিজের কাজের জন্য জিয়াওয়ের কাছে শাস্তি দেওয়ার কথা বলে, কিন্তু জিয়াও বলে, তুমি তো সত্যি কথা বলেছ। কিং রুই উঠতে গেলে পেছনে থেকে জিয়াও শব্দ করে এবং কিং রুই আবার বসে পড়ে আর বলে তাকে শাস্তি দেওয়ার জন্য। জিয়াও সবকিছুই বুঝতে পারে। জিয়াও জিয়াংকে ভেতরে আসতে বলে। জিয়াং ভেতরে আসলে জিয়াও বলে, তুমি তাকে কি শাস্তি দিয়েছো? জিয়াং জানায় সে একটু বেশি কথা বলে। জিয়া বলে, সে যা বলেছে তা আমি আগে হোক বা পরে জানতে পারতাম। জিয়াও বলে, তুমি কি চাও আমি মরে যাই? তুমি কি জানো কি হয়েছিল? জিয়াং বলে, আমি তোমার কিছু হতে দেব না। এখানে জিয়াও জিয়াং এর প্রতি অভিমান থেকে এসব কথা বলছিল। জিয়াং তাকে বেশি চিন্তা করতে না বলে সেখানে থেকে চলে যায়। জিয়াংকে চলে যেতে দেখে কিং রুই জিয়াওয়ের প্রতি আরো রেগে যাচ্ছিল। তখন সেখানে সেই অপশক্তি এসে কিং রুইকে তার হয়ে কাজ করতে বলে, আর কিং রুই যেহেতু জিয়াওয়ের প্রতি রেগেছিল তাই সেও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াওকে তার ভাই ইয়ান হুয়ান কল দিয়ে তাকে তার বাড়িতে আসতে বলে এবং তাতে জিয়াও রাজি হয়। জিয়াং জিয়াওয়ের জন্য ফুলের বুকে নিয়ে আসে এবং দেখে সে রুমে ছিল না। তখন সে বুঝতে পারে জিয়াও বাড়িতে নেই। জিয়াও তখন ইয়ান হুয়ানের বাড়িতে ছিল। ইয়ান হুয়ান তাকে সেখানে কিছুদিন থাকার জন্য বলছিল, সেই সাথে জিয়াওয়ের ছোটবেলার কিছু কথাও বলছিল। জিয়াও তাকে জানায় সে প্রেগনেন্ট, কিন্তু তার বিয়ে এখনো রেজিস্ট্রেশন হয়নি। তাদের এসব কথা বলার মাঝে সেখানে জিয়াওয়ের হাতে থাকা ঘড়িটি কেঁপে ওঠে আর তারা বুঝতে পারে আশেপাশে কিছু হচ্ছে। জিয়াওরা একটা রুমে আসে। তখন সেখানে একটা মেয়েকে দেখে, সেই মেয়েটির নাম হলো কিকি। ইয়ান হুয়ান মেয়েটিকে জিয়াওয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে মেয়েটি মূলত সেই অপশক্তি দ্বারা প্রভাবিত। জিয়াও মেয়েটির দিকে তাবিজ ছুড়ে দেয় আর সে সাথে সাথে মুখোশ পরা লোকটিতে পরিণত হয়। এসব দেখে জিয়াও লকেট ধরে জিয়াংকে ডাকে। মুখোশ পরা লোকটি প্রথমবারের মতো নাম জানতে পারি, তার নাম হচ্ছে উজুয়ান। সেই আসলে অপশক্তি। তখন জিয়াং তার শক্তি দিয়ে তাকে আঘাত করে আর উজুয়ান জিয়াওয়ের লকেটটি নিয়ে সেখানে থেকে চলে যায়। জিয়াও এতে চিন্তিত হয়ে জিয়াংকে জিজ্ঞাসা করে, এই লকেটের জন্য কোনো ক্ষতি হবে না তো? তখন ইয়ান হুয়ান বলে, এটা কে জিয়াও? জিয়াও জিয়াংকে পরিচয় করিয়ে দেয়। তখন জিয়াং জিয়াওয়ের বাড়িতে ফিরে যেতে বলে। সে সম্মতি জানায় আর বলে সে লাগেজ নিয়ে আসছে। ইয়ান হুয়ান জিয়াংকে বলে, তুমি তার জন্য ঠিক নও। আমি জানি তুমি মানুষের জগতের নও, তুমি সব সময় তার সাথে থাকতে পারবে না। জিয়াং বলে, ও আমার স্ত্রী, আমি সবসময় তার পাশে থাকবো। কিন্তু তুমি এসব কথা কেন বলছো? ইয়ান হুয়ান বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি তার থেকে আলাদা। মানুষ বৃদ্ধ হয়, তাদের মৃত্যু হবে, কিন্তু তোমার সাথে এসব হবে না। তুমি তার থেকে দূরে থাকো। জিয়াং বলে, জিয়াও আমার ভাগ্যের সাথে যুক্ত, আমি সব সময় তাকে রক্ষা করব। ইয়ান হুয়ান বলে, যদি জিয়াওয়ের কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে দেব না। তারপর আমরা জিয়াং এবং জিয়াওকে দেখতে পাই। জিয়াও জিয়াং এর আনা ফুলগুলো দেখে বলছিল, ফুলগুলো শুকিয়ে গেছে, তুমি কি চিন্তা করছো? জিয়াং বলে, আমি তোমাকে নিয়ে চিন্তিত। তোমার আশেপাশের মানুষদেরও উজুহান আক্রমণ করছে। জিয়াও বলে, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব।
জিয়াং বলে, তুমি জানো না উজুহান কোনো সাধারণ মানুষ নয়, তার শক্তি এখন থেকে অনেক বেড়ে গিয়েছে। জিয়াং এটাও বলে ইয়ান হুয়ান তাকে পছন্দ করে। জিয়াও এটা শুনে বলে, আমি জানি। এটা শোনার পরে জিয়াং একটু জেলাস হয়। তার মুখ দেখে জিয়াও বলে, আমি শুধু তোমাকেই পছন্দ করি। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ান হুয়ানও কিং রুইয়ের মতো উজুহানের হয়ে কাজ করছিল। ইয়ান হুয়ান বলে, তুমি জিয়াওয়ের গর্ভে থাকা বাচ্চাকে নিতে পারো, কিন্তু জিয়াওয়ের কোনো ক্ষতি করবে না। এখানে উজুহান ইয়ান হুয়ানকে বলে মুখোশটা পরে নিতে, এতে সে শক্তিশালী হয়ে উঠবে। ইয়ান হুয়ানও জিয়াংকে শাস্তি দিতে মুখোশ পরে নেয় এবং সে উজুহানের দাস হয়ে যায়। এদিকে আমরা জিয়াওকে দেখতে পাই কিভাবে সে সেই জেড লকেটটি ফিরে পাবে এটা নিয়ে ভাবছিল, কিভাবে সে উজুহানকে খুঁজে বের করবে। এর মধ্যেই সেখানে ইয়ান হুয়ান এসে বলে, তোমার মায়ের দেওয়া ঘড়িটি কেউ ফেলে দিয়েছে। জিয়াও এটা শুনে বলে, কোথায় ফেলেছে? তখন কিং রুই এসে জিয়াওকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু ইয়ান হুয়ান জিয়ানকে বলে, আমাদের হুয়াং দাও গ্রামে যেতে হবে, সেখানে ঘড়িটি আছে। জিয়াও তখন সেখানে যাওয়ার জন্য বের হয়। জিয়াও আর ইয়ান হুয়ান মিলে ঘড়িটি খুঁজে বের করে। জিয়াও তখন ইয়ান হুয়ানকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি সামনে গিয়ে একটু দেখে আসি। জিয়াও একটু সামনে যেতেই সে একটা ব্ল্যাক হোলের মধ্যে তার লকেটটি দেখতে পায়। জিয়াও যখনই লকেটটি ধরতে যাবে তখন জিয়াং এসে জিয়াওকে সরিয়ে কিস করে। জিয়াও তাকে সরিয়ে দে বলে, কি করছো এসব? তখন জিয়ান তাকে বুঝিয়ে বলে, এটা একটা ফাঁদ, আমি যদি সময় মতো না আসতাম তাহলে তুমি এই ব্ল্যাক হোলের মধ্যে আটকে যেতে। জিয়া বলে, এটা একটা ফাঁদ ছিল, তুমি রাগ করো না। তখন সেখানে কিং রুই আসে আর জিয়াংকে বলে, হুয়াংদাও গ্রামের ম্যাজিক্যাল ব্যারিয়ার অনেকটাই ভেঙে পড়েছে, আমাদের সেটা দেখা উচিত। এসব শুনে জিয়াও অবাক হয়। জিয়াং তাকে বাড়ি যেতে বলে, কিন্তু সে যেতে চাচ্ছিল না, সে জিয়াংয়ের পাশে থাকতে চাচ্ছিল। এসবের মধ্যেই সেখানে অপশক্তি এসে জিয়াওকে প্রভাবিত করে। জিয়াংও এত ভয় পেয়ে যায়। সেই অপশক্তি জিয়াওকে তার সাথে যেতে বলে আর জিয়াও সেই ব্ল্যাক হোলের কাছে গিয়ে দাঁড়ায়। জিয়াং তাকে আটকাতে যায়, কিন্তু কিং রুই তাকে বাধা দেয়। জিয়াং তার শক্তি দিয়ে জিয়াওকে আটকাতে চাইলে সে ওই শক্তির কাছে পেরে ওঠে না আর নিজে আঘাত পায়। জিয়াও সেই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়। এটা দেখে জিয়াংও জিয়াওয়ের পিছু পিছু চলে যায়। তাদের মু পরিবারের সেই বাড়ির সামনে দেখতে পাই। জিয়াও বলে, আমরা এখানে কিভাবে? জিয়াং বলে, উজুয়ান একটা ভ্রম তৈরি করেছে। সেখানে উজুয়ান এসে জিয়াওকে প্রভাবিত করতে থাকে। জিয়াং তাকে আটকানোর চেষ্টা করে। এসবের কারণে জিয়াওয়ের মুখে রক্ত এসে সে অজ্ঞান হয়ে যায়। জিয়াং তখন উজুয়ানকে আক্রমণ করে, কিন্তু পেরে ওঠে না। জ্ঞান ফিরে জিয়াও জিয়াংকে থামানোর চেষ্টা করে। জিয়াও দেখতে পায় তার বাবা আর ভাই এসেছে। জিয়াং বলে, এটা একটা ভ্রম, জিয়াও তুমি এসব বিশ্বাস করো না। তখন উজুয়ান জিয়াওয়ের গলা চেপে ধরে আর জিয়াংকে তার কাছে নত হতে বলে। জিয়াং তরল ফেলে নত হবে, ঠিক তখনই জিয়াও একটা তাবিজ বের করে উজুয়ানের ওপরে দেয়। এতে উজুয়ান দুর্বল হতে থাকে। এই সুযোগে জিয়াং উজুয়ানকে আক্রমণ করে, কিন্তু সেখানে থেকে উজুয়ান অদৃশ্য হয়ে যায়। তখন উজুয়ান বলে, আমি ভয় পাই না, তোমরা আমাকে মেরে ফেলতে পারবে না, আমি হলাম এই পৃথিবীর লোভ আর হিংসার প্রতীক। জিয়াং তখন একটা বই বের করে, বই দেখে বলে, তোমাকে অবশ্যই পৃথিবীর মানুষকে ভুল পথে চালনার জন্য শাস্তি পেতে হবে। তখন উজুয়ান সামনে এসে বলে, তুমি আমাকে হত্যা করতে পারবে না, পৃথিবীর সব মানুষের মধ্যেই লোভ আছে, তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও, তুমি পৃথিবী আর তোমার স্ত্রীর মধ্যে একজনকে বাছাই করো। জিয়াং রেগে উজুয়ানকে তাড়িয়ে দেয়। জিয়াও বলে, গর্ভের ভ্রূণ তো এখনো পরিপূর্ণ হয়নি, কি হবে তাহলে? জিয়াং বলে, কিচ্ছু হবে না, হুয়াংদাও গ্রামের ম্যাজিক্যাল ব্যারিয়ারের কাজ করার সময় এসেছে, আমি চাই তুমি সুরক্ষিত থাকো। আমরা দেখতে পাই তারা সেই ব্ল্যাক হোল থেকে বের হয়ে এসেছে। কিং রুই আর বৃদ্ধ বলে, আপনারা দুজন ঠিক আছেন? কিং রুই বলে, জিয়াও বারবার উজুয়ানের ফাঁদে পড়ছে, আশা করি লর্ড আপনি তাকে এখন আটকাতে পারবেন ভ্রূণ পরিপূর্ণ হওয়া পর্যন্ত। জিয়াং তাকে চুপ করতে বলে। জিয়াং এই বিষয়টি দেখছে বলে জিয়াওকে বাড়িতে পাঠিয়ে দেয়। জিয়াং জিয়াওকে ঘুমাতে বলে, কিন্তু জিয়াও হুয়াংদাও গ্রামের ব্যারিয়ারের কথা চিন্তা করছিল। জিয়াং বলে, কিছু হবে না, তুমি এত চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি, তুমি ঘুমিয়ে পড়ো। জিয়াও ঘুমিয়ে পড়ে। তখন কিং রুই এসে বলে, আপনার যাওয়ার সময় হয়েছে। জিয়াং চলে যায়। জিয়ার ঘুম ভাঙলে সে জিয়াংকে তার পাশে দেখতে পায় না। তখন কিং রুই এসে বলে, আমি তাকে হুয়াংদাও গ্রামে পাঠিয়েছি। জিয়া বলে, তুমি এটা কেন করেছো? কিং রুই বলে, সে সব সময় তোমার আশেপাশে থাকে, এটা আমার সহ্য হয় না, আমি একাই শুধু তার কাছে থাকবো। জিয়াও বলে, তোমার কি ভয় হয় না? জিয়াং জানতে পারলে তুমি শাস্তি পাবে। কিং রুই বলে, আমি তোমাকে দূরে পাঠিয়ে দেব, লর্ড কখনো এসব সম্পর্কে জানতে পারবে না। এরপরে কিং রুই জিয়াওকে উজুয়ানের কাছে নিয়ে যায়। হুয়াওয়ের সারা শরীরে তাবিজ লাগানো ছিল। জিয়াও বলে, তোমরা আমাকে আটকে রেখেছো, জিয়াং নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে, সে কি এতই ভালো যে একজন লর্ড হয়ে তোমাকে নিয়ে চিন্তা করবে? তারা এসব কিছু বলছিল। জিয়াও বলে, তুমি নিজের স্বার্থের জন্য মানুষের ক্ষতি করো, তার সম্পর্কে কথা বলার অধিকার তোমার নেই। উজুয়ান বলে, তুমি এসব ব্যাপারে না ভেবে তোমার কথা ভাবো। জিয়াও বলে, তুমি বিশ্বাস করো আর নাই বা করো, কিন্তু তোমার মতো খারাপ শক্তি খুব বাজেভাবে মৃত্যু হবে। উজুয়ান বলে, আমি তোমাকে তার থেকে কেড়ে নেব আর তোমার গর্ভে থাকা ভ্রূণ,
এই বলে জিয়াওয়ের শরীরে হাত দিতেই সে আঘাত পেয়ে ছিটকে দূরে সরে যায়। উজুয়ান বলে এই ভ্রূণের এত শক্তি। তখন উজুয়ান ইয়ানহুয়ানকে বলে তুমি এই ভ্রূণকে এখনই মেরে ফেলো। ইয়ানহুয়ান ছুরি নিয়ে জিয়াওয়ের দিকে এগিয়ে যায়। জিয়াও হুয়ানকে রিকোয়েস্ট করে বলে দয়া করে তুমি এমনটা করো না। ইয়ানহুয়ান তখন আর তাকে আঘাত করতে পারে না। ইয়ানহুয়ান উজুয়ানের কাছে থেকে ক্ষমা চেয়ে বলে আমি এটা করতে পারবো না। উজুয়ান তখন এটা শুনে রেগে যায় আর ইয়ানহুয়ানকে আঘাত করতে বলে। তখনই জিয়াং এসে যায় আর ইয়ানহুয়ানকে আক্রমণ করে। জিয়াংকে আসতে দেখে উজুয়ান ইয়ানহুয়ানকে সেখানে থেকে নিয়ে উধাও হয়ে যায়। জিয়াং জিয়াওয়ের কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। জিয়াও তাকে জড়িয়ে ধরে বলে জিয়াং তোমাকে জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগছে। জিয়াও বলে আমি আমার বাচ্চা তাদের থেকে রক্ষা করতে পারছি না। জিয়াং জিয়াওকে শান্ত করে বলে তুমি বাচ্চার চিন্তা করো না, তুমি তোমার চিন্তা করো। জিয়াও বলে আমি ঠিক আছি। জিয়াং বলে চলো বাড়ি ফিরে যাই। জিয়াং উঠতে গেলে সে অসুস্থ হয়ে যায়, তার রক্ত বমি হয়। তখন জিয়াংয়ের দাস এসে তাকে বলে লর্ড আপনি মানুষের কাজে আর হস্তক্ষেপ করবেন না, এর জন্য আজ আপনি এতটা দুর্বল হয়ে গিয়েছেন। এটার প্রতিক্রিয়া ক্রমশ গুরুতর হচ্ছে। জিয়াও তখন জিয়াংকে বলে তুমি কেন আগে আমাকে বলনি। জিয়াং তাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করে। তখন জিয়াংয়ের দাস বলে লর্ডদের মানুষের কাজে হস্তক্ষেপ করার অনুমতি নেই, কিন্তু লর্ড পৃথিবীতে থাকছে যেটাতে তার কোনো অনুমতি নেই। জিয়াং তাকে চুপ করতে বলে, কিন্তু দাস বলে আমাকে বলতে দিন। জিয়াও ম্যাডামের এসব জানার দরকার, আপনার এসব কাজের জন্য আপনাকে শাস্তি দেওয়া হতে পারে। তখন জিয়াও কাঁদতে কাঁদতে জিয়াংকে বলে তুমি এমন বোকামি করো না। জিয়াং জিয়াওকে বলে আমার সুস্থ হতে কিছু সময় লাগবে, আশা করি আমাদের বাচ্চা সুস্থভাবে জন্মগ্রহণ করবে। জিয়াও বলে আমাদের বাচ্চা অবশ্যই ভালোভাবে জন্মগ্রহণ করবে। জিয়াং তুমি মানুষদের রক্ষা করলে আমিও তোমাকে রক্ষা করব। পরের সিনে আমরা জিয়াংকে ফুল হাতে দেখতে পাই, সেখানে জিয়াও আসে। জিয়াও বলে এটা আমার জন্য। জিয়াং বলে হ্যাঁ। জিয়াও বলে এর গন্ধটা অনেক সুন্দর। আচ্ছা এই ফুল সুন্দর না আমি? জিয়াং বলে তুমি সব থেকে বেশি সুন্দর, তোমার হাতের এই রিংটা পরিবর্তন করা উচিত। জিয়াও বলে না, এতে তোমার স্পর্শ আছে, আমি কখনো এটা পরিবর্তন করতে চাই না। জিয়াং বলে আমি তোমাকে বউ সাজে দেখিনি, আমাদের আবার সুন্দর করে বিয়ে করা উচিত। জিয়াও বলে তাহলে চলো আমরা বিয়ে করে নেই। পরবর্তীতে আমরা তাদের বিয়ে করতে দেখি। তারা বিয়ের সকল রিচুয়াল পালন করে, তারা একসাথে ওয়াইন পান করে। জিয়াও ওয়াইন পান করার পর অসুস্থ হয়ে যায়। জিয়াং ইচ্ছে করে ওয়াইনে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, কারণ জিয়াং একাই উজুয়ানের সঙ্গে লড়াই করতে চাচ্ছিল। বাচ্চা আর জিয়াওয়ের কথা চিন্তা করে সে তাদেরকে এসবে জড়াতে দিতে চাচ্ছিল না। জিয়াও বলে তুমি কি আমার মরে যাওয়ার জন্য ছেড়ে যেতে চাচ্ছ? জিয়াং বলে আমি তোমাকে বিপদে ফেলতে পারি না। এই বলে জিয়াং চলে যেতে শুরু করে। জিয়াও বারবার বলছিল আমাকে ছেড়ে যেও না। আমরা জিয়াওয়ের হাতের রিংটি জ্বলতে দেখি। সেখানে থেকে জিয়াওয়ের বাচ্চা বলে ওঠে মা ওঠো, বাবাকে বাঁচাতে হবে। জিয়াও উঠে বলে জিয়াং আমি থাকতে তোমার কিছু হবে না। জিয়াও যেতে চাইলে তাকে দাস বাধা দেয় আর বলে লর্ড চান না যে আপনি বাহিরে যান। জিয়াও বলে জিয়াং হুয়াংদাও গ্রামে গিয়েছে তাই না, সে নিজের জীবনকে উৎসর্গ করবে আর আমার সন্তানের বিনিময়ে হ্যাঁ বা না বলো। তখন তার ভাই বলে এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব তার, আমরা চাই তুমি ভালো থাকো। কিংরুই বলে তুমি কি মনে করো, তুমি কি এটা সমাধান করতে পারবে? এর একমাত্র সমাধান হচ্ছে তোমার বাচ্চা, যার শক্তি লর্ডের থেকে অনেক বেশি। তখন কিংরুই জিয়াওয়ের দাসকে আঘাত করে জিয়াওকে জিয়াংয়ের কাছে নিয়ে যায়। জিয়াও দেখে জিয়াং সেই ব্ল্যাক হোলের কাছে দাঁড়িয়ে আছে। জিয়াং তাকে দেখে কিংরুইকে বলে তুমি তাকে কেন এনেছো? কিংরুই বলে লর্ড আমি আপনাকে মরতে দেখতে পারি না। জিয়াও বলে তুমি আমাকে মিথ্যে কেন বললে? তুমি আমাকে বলেছিলে আমরা একসাথে থাকবো, তাহলে আমাকে কেন তুমি একা রেখে এসেছো? সে বলে আমি বলেছিলাম তোমাকে আমি রক্ষা করব। জিয়াং বলে তুমি এখানে থেকে চলে যাও। জিয়াও বলে তুমি আমাকে মনে রেখো। এই বলে সে জিয়াংকে ধাক্কা দিয়ে দূরে শুয়ে দেয়। জিয়াং জিয়াওয়ের কাছে যেতে চাইলে কিংরুই তাকে বাধা দেয়। তখন কিংরুই তার দিকে ছুরি দিয়ে বলে সময় বেশি নেই, যা করতে চাও তাড়াতাড়ি করো। জিয়াও ছুরি দিয়ে তার পেটে আঘাত করবে, তখন জিয়াং তার শক্তি দিয়ে ছুরিটি ফেলে দেয়। জিয়াং জিয়াওয়ের কাছে এসে তাকে বলে তুমি এখানে থেকে চলে যাও, আমি চাই তুমি বেঁচে থাকো। তখনই সেখানে থাকা ম্যাজিক্যাল ব্যারিয়ার ভেঙে যায়। কিংরুই জিয়াওকে সেই ব্ল্যাক হোলের মধ্যে যেতে বলে। জিয়াও সেখানে চলে যায়। এটা দেখে জিয়াংও সেখানে চলে যায়। পরের সিনে জিয়াও আর উজুয়ানকে দেখি। জিয়াও বলে তুমি এই পৃথিবী থেকে চলে যাও আর পৃথিবীকে বাঁচতে দাও। জিয়াং বলে তুমি কি ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক? এখানে আমাদের বেশি কিছু দেখানো হয় না, আমরা শুধু দেখতে পাই জিয়াওয়ের গর্ভে থেকে সেই বাচ্চার আত্মা একটা আলোর মাধ্যমে উজুয়ানের দিকে যায় এবং উজুয়ান ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এতে করে হুয়াংদাও গ্রামের সকল সমস্যার সমাধান হয়ে যায়। পরের দৃশ্যে আমরা জিয়াং আর জিয়াওকে দেখতে পাই। জিয়াও এসে জিয়াংকে হাত ধরে বলে অবশেষে আমি তোমাকে স্পর্শ করতে পারলাম। জিয়াং বলে তুমি এত নিষ্ঠুর, আমাকে পৃথিবীতে একা ছেড়ে এসেছো। জিয়াও কিছু বুঝে ওঠার আগেই জিয়াং তাকে দূরে সরিয়ে দেয় এবং তার চোখে
চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই। জিয়াও চোখ খুলে ইউনফানকে দেখতে পায়। জিয়াও বলে আমি এখানে কেন? ইউনফান বলে তুমি কয়েকদিন কোমায় ছিলে। জিয়াও তাকে জিয়াং এর কথা জিজ্ঞাসা করে। ইউনফান বলে সে মারা গেছে। জিয়াও এটা বিশ্বাস করতে পারে না। তখন তার জিয়াং এর অদৃশ্য হয়ে যাওয়ার কথা মনে পড়ে। তখন জিয়াও তার ভাইকে জিজ্ঞাসা করে আর আমার বাচ্চা? ইউনফান তখন কিছু বলতে পারে না। জিয়াও তখন কান্নায় ভেঙে পড়ে। এটা আসলে অনেক ইমোশনাল সিন ছিল। জিয়াও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সারাদিন সে রুমেই কাটায়। ইউনফান দরজার বাহিরে খাবার রাখে আর জিয়াওকে খেয়ে নিতে বলে, কিন্তু ভেতরে থেকে কোনো শব্দ না আসায় সে ভেতরে যায়। জিয়াও শুয়েছিল, সে বেশ দুর্বল ছিল। ইউনফান তাকে উঠতে বলে আর খাবার খেতে বলে। জিয়াও ওঠে না। সে বলে সে ভালো আছে। ইউনফান তাকে হাসপাতালে যেতে বলে, কিন্তু জিয়াও তাতেও না করে দেয়। তখনই সেখানে সেই বৃদ্ধ মহিলাটি আসে এবং জিয়াওকে বলে, লর্ড আশা করেছিলেন এমন দিন আসবে, তাই আমাকে আপনার নিকট আসতে বলেছিল। জিয়াও বলে জিয়াং আগে থেকে সব বুঝতে পেরেছিল। বৃদ্ধ মহিলাটি বলে হ্যাঁ, লর্ড আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে। জিয়াও বলে জিয়াং কি সত্যি মারা গেছে? বৃদ্ধ মহিলাটি বলে তিনি মানুষ নন, তিনি লর্ড, তিনি তার অবস্থানে ফিরে গেছেন। জিয়াও এটা শুনে কান্না করতে থাকে। ইউনফান বলে তুমি কান্না করো না, বাবা এখনো কোমায় আছেন। জিয়াও বলে বাবা এখনো জেগে ওঠেনি? হুয়াং দাও গ্রামের সকল মানুষ জেগে উঠেছে, তাহলে বাবা কেন জেগে ওঠেনি? জিয়াও বৃদ্ধ মহিলাকে বলে এর কোনো সমাধান আছে? মহিলাটি বলে আছে, কিন্তু সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। জিয়াও তখন তার বাবার ডায়েরি খুলে বুঝতে পারে যে তার মায়ের কারণেই তার বাবা এখন তার চিন্তা ভাবনায় আটকে আছে, এজন্যই তিনি জেগে উঠতে পারছেন না। ইউনফান তখন বলে আমার সেই গাছের শেকড়ের মাধ্যমে বাবার চিন্তা ভাবনায় প্রবেশ করতে পারি। তখন তারা শেকড়টি নিয়ে তাদের বাবার কাছে যায়। ইউনফান বলে এই শেকড় পুরানোর সময় তুমি বাবার চিন্তা ভাবনায় যেতে পারবে, কিন্তু শেকড়টি পুরে শেষ হয়ে যাওয়ার আগেই তোমাকে সেখানে থেকে বেরিয়ে আসতে হবে, আর তা না হলে সেখানেই তুমি চিরকাল আটকে থাকবে। জিয়াও তারপর তার বাবার চিন্তা ভাবনায় প্রবেশ করে। জিয়াও তার বাবা মাকে একসঙ্গে দেখে। সে তার বাবা মায়ের সাথে একসঙ্গে থাকা সময়গুলো দেখতে পায়। জিয়াও তার বাবাকে সমস্ত কিছু বুঝায়, কিন্তু তার বাবা তার মাকে ছেড়ে বাস্তব দুনিয়ায় ফিরে যেতে চায় না। অবশেষে তার বাবা জিয়াও ও তার ভাইয়ের জন্য বাস্তব দুনিয়ায় ফিরে আসতে রাজি হয়। এদিকে শেকড়টি পুরে শেষ হয়ে যাওয়ার আগেই জিয়াও তার বাবার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে এবং তার বাবাও কোমা থেকে উঠে চোখ খুলে। জিয়াও সেই বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানায়, কারণ সেও এই কাজে তাদের সাহায্য করেছিল। আমরা আমাদের হিরো জিয়াংকে দেখতে পাই। তাকে শাস্তি হিসেবে লর্ডদের অফিসিয়াল কাজগুলো করতে দেওয়া হচ্ছিল। সে এখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। তখন অদৃশ্য কেউ বলে তুমি কি জানো যে তুমি কত ঝামেলা করেছো, কত মানুষের কাজে তুমি হস্তক্ষেপ করেছো? তখন জিয়াং বলে এসব বলার দরকার নেই। তখন তাকে বলা হয় হাসপাতালে থেকে অনেক মানুষ নিখোঁজ হয়েছে যা হুয়াংদাও গ্রামের ঘটনাটির সাথে জড়িত, তুমি এটা খুঁজে নাও। তখন জিয়াং সেখানে থেকে চলে যায়। জিয়াং পুনরায় পৃথিবীতে আসার সুযোগ পায়। পরের সিনে আমরা জিয়াওকে দেখতে পাই। তার কাছে কিংজেং নামের একজন লোক এসে বলে হাসপাতালে একটা লাশ হঠাৎ করেই উধাও হয়ে যায়, নার্সরা বলেছে এটা কোনো আত্মার কাজ। জিয়াও তাকে কিছু টাকা দিয়ে বলে আমি এই ব্যাপারে তদন্ত করে দেখব। সেখানে জিয়াং হাজির হয়। জিয়াও তাকে দেখতেও পায়, কিন্তু জিয়াং কোনো কথা না বলে সেখানে থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়াও মনে করে হয়তো এটা তার মনের ভুল। সে তার ভাইকে ডাকে আর হাসপাতালের ব্যাপারে সব বলে। তার ভাই বলে তুমি এই কয়েক মাসে জিয়াং এর মতো হয়ে উঠেছ, আমরা অবশ্যই এই সমস্যার সমাধান খুঁজে বের করব। আমরা রাতের দৃশ্য দেখতে পাই। জিয়াও হাসপাতালের মর্গে এসে লাশগুলো দেখছিল। তখন সেটা কারো আসার শব্দ পেয়ে সে লুকিয়ে পড়ে। সেখানে একটা লোক আসে যার মুখ জিয়াও দেখতে পায় না। লোকটি লাশের চোখের উপরে সাদা কাপড় রাখে। জিয়াও এসব লুকিয়ে দেখছিল। তখনই জিয়াং এসে তার মুখ চেপে ধরে। জিয়াও জিয়াংকে দেখে বলে তুমি এসেছো, তুমি কি আমায় চিনতে পেরেছো? জিয়াং তাকে চুপ করতে বলে। তখন সেই লোকটি সেখানে থেকে চলে যায়। জিয়া বলে তুমি কেন এত দেরি করে এসেছো? আমি তোমার জন্য প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করেছি। কিন্তু জিয়াং এখানে তাকে বলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। একজন সাধারণ মানুষ হয়ে আমাকে দেখার সুযোগ পেয়েছো, এখন অনেক বিপদ আছে, এখানে থেকে চলে যাও, এখানে আর এসো না। জিয়া বলে তুমি আমার কথা চিন্তা করেছো অথচ আমাকে চিনতে পারছো না, আমি তোমার স্ত্রী। জিয়াং বলে এসব আজে বাজে কথা বলো না। এটা বলে সে চলে যায়। জিয়াও সেখানেই দাঁড়িয়ে কান্না করতে করতে বলতে থাকে তুমি কিভাবে আমায় ভুলে গেলে। এখন জিয়াংকে দেখতে পাই। সে আয়নায় জিয়াওকে দেখছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। অন্যদিকে জিয়াও অনেক কষ্ট পাচ্ছিল। জিয়াং সেই অদৃশ্য আওয়াজকে বলে তুমি কেন কথা রাখোনি? তুমি বলেছিলে আমি জিয়াওয়ের থেকে দূরে থাকলে জিয়াও সুরক্ষিত থাকবে, কিন্তু জিয়াও এখনো বিপদে আছে। এখন থেকে আমি জিয়াওকে রক্ষা করব। অদৃশ্য আওয়াজ বলে এটা নিয়মের বিরুদ্ধে হবে। তুমি কি নিয়মের বিরুদ্ধে যেতে চাও? আমরা জিয়াওকে দেখতে পাই। সে বসে কান্না করছিল। জিয়াং সেখানে আসে, তবে জিয়াও তাকে দেখতে পায় না। জিয়াং বলে তুমি কান্না করছো অথচ আমি তোমার
চোখের পানি মুছে দিতে পারছি না, তবে আমি তোমাকে সব সময় রক্ষা করব। জিয়াও বলে, জিয়াং, আমি তোমাকে খুঁজে বের করব। আমরা ইউনফানকে দেখতে পাই, সে ইয়ানহুয়ানের জন্য অপেক্ষা করছিল। ইয়ানহুয়ান আসলে তাকে ইউনফান সাথে করে ভেতরে যেতে বলে, কিন্তু ইয়ানহুয়ান তাকে অজ্ঞান করে উজুয়ানের জায়গায় আনে। আমরা ইয়ানহুয়ানকে উজুয়ানের পাশে দেখতে পাই। মূলত এখানে উজুয়ান ইয়ানহুয়ানকে কিছু শক্তি দিয়েছিল যেন সে জিয়াওকে পেতে পারে। সেখানে জিয়াও আসলে ইয়ানহুয়ান তাকে জিয়াংয়ের সেই জেড লকেটটি দেখায়। জিয়াও তাকে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু ইয়ানহুয়ান তাকে তার সাথে যেতে বলে। সেখানে একটা ম্যাজিক্যাল বলয় তৈরি করে যা তাদের সবাইকে টেনে নিয়ে যায়। তারা একটা অন্য জায়গায় এসে পৌঁছায়। জিয়াও ইয়ানহুয়ানের হাতে কামড় দিয়ে জেড লকেটটি নেয় এবং জিয়াংকে ডাকতে শুরু করে। জিয়াং আসলে তাকে দেখে ইয়ানহুয়ান অবাক হয় এবং তাকে আক্রমণ করতে চায়, কিন্তু তার আগেই জিয়াং তাকে ম্যাজিক্যাল বলয়ে আটকে দেয়। ইয়ানহুয়ান বলে, তুমি আমাকে থামাতে পারবে না। জিয়াং তাকে সেখানেই মেরে ফেলে। ইয়ানহুয়ান অদৃশ্য হয়ে যায়। জিয়াও পড়ে যেতে লাগলে জিয়াং তাকে ধরে ফেলে। জিয়াও বলে সে বাড়িতে যেতে চায়। তাদের এভাবে দেখে বাকি দুজনও লজ্জা পাচ্ছিল। এরপরে সিনে জিয়াও জিয়াংকে তার বাবার সঙ্গে পরিচয় করাতে নিয়ে আসে, কিন্তু তার বাবা জিয়াংকে দেখেই বো করতে শুরু করে, যেহেতু আমাদের জিয়াং তাদের লর্ড। তার বাবা বলে, তুমি লর্ডকে কিভাবে ফিরিয়ে আনলে? জিয়া বলে, বাবা, এখন সে তোমার লর্ড নয়, তোমার জামাই। এখন তুমি তার কথা শোনো। জিয়াং তার শ্বশুরকে বো করে সম্মান জানালে তার শ্বশুর এটা দেখে পড়ে যেতে শুরু করে এবং তার নাক থেকে রক্ত বের হয়। জিয়াও তার বাবাকে বলে, কি হলো বাবা, এমন করছো কেন? জিয়াং বলে, হয়তো বাবা আমার বউ করা মেনে নিতে পারেননি। এবার সে বলে, বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করব, আমি তাকে সুখে রাখবো, আপনি আমাদের মেনে নিন। জিয়াও বলে, হ্যাঁ বাবা, আমি আর সে সুখে থাকবো। তখন জিয়াওয়ের বাবাও তাদের উপরে খুশি হয় এবং তাদের বিয়েতে রাজি হয়। জিয়াওয়ের বাবা বলে, তুমি তাহলে বিয়ের জন্য কি ভাবছো? জিয়াং বলে, 3 দিন পর বিয়ে। এটা শুনে তারা দুজনেই অবাক হয় আর একসঙ্গে বলে, 3 দিন পর? জিয়াওয়ের বাবা বলে, এত তাড়াতাড়ি কেন? জিয়াং বলে, আমি অনেক দিন ধরে জিয়াওয়ের থেকে দূরে আছি, আমি প্রতিটা দিন তার সাথে কাটাতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। এটা বলে জিয়াং বো করে আর জিয়াওয়ের বাবা আবার পড়ে যেতে ধরে। তখন তার বাবা রাজি হয়। শেষ দৃশ্যে দুজনকে একসাথে দেখতে পাই। জিয়াং বলে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জিয়াও বলে, আমি জানি, তুমি কাছে থাকলে আমি সব সময় খুশি থাকি। তখন সেখানে অনেকগুলো জোনাকির আলোতে ভরে যায়। তখন জিয়াং বলে, লর্ড আমাদের জন্য আশীর্বাদ করছে। জিয়াও একসাথে থাকার উইশ করে। জিয়াং বলে, আজ থেকে আমরা সুন্দর একটা জীবন কাটাবো। আর তাদের কিস করার মাধ্যমে আমাদের এই সুন্দর রোমান্টিক গল্পটি শেষ হয়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য কোনো সুন্দর গল্পে।